সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেনের এই প্রোগ্রামে, যেটি আপনারা নিয়মিত দেখেন আয়ন টিভি থেকে। এবং আমাদের এই প্রোগ্রামটি, যেটি ব্যারিস্টার মনোয়ার হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং দীর্ঘ অনেক বছর ধরে উনি প্র্যাকটিসিং ব্যারিস্টার, এবং যেটি উনি এখানে করে থাকেন সবাইকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। কিন্তু আপনারা যারা যারা ওনার এই অ্যাডভাইসটা নেবেন টেলিভিশনের মাধ্যমে, আপনারা বিশেষজ্ঞ সলিসিটার বা ব্যারিস্টার ওদের শরণাপন্ন হয়ে কেসগুলো করবেন। আরেকটি জিনিস, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্নের জন্য স্টুডিওর ফোন নম্বর হলো 0203-515-5788। প্রথমে আমি স্বাগতম জানাচ্ছি মনোয়ার ভাই, আজকের প্রোগ্রামে, আপনারই প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম জানাচ্ছি মনোয়ার ভাই। থ্যাংক ইউ কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। You all know him, he is very popular councillor in London Borough of Dagenham and Barking, and he was elected. He has been elected for 3 times. Now he's going to be 4 times. Inshallah. So, and he was presenting legal shows with me for many years, more than 15 years, in various TV channels and finally in this TV. So most welcome to the all viewers. আপনাদের কোয়েশ্চেন্স নিয়ে রেডি থাকবেন। যে কোনো ধরনের আইনি কোয়েশ্চেন, বিশেষ করে ইমিগ্রেশন, ন্যাশনালিটি, অ্যাসাইলাম, এইসব কেসগুলি নিয়ে আপনারা, যেহেতু আপনাদের এইসব বিষয়ে বেশি জানার ইচ্ছা আছে, আপনারা প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা যে বলি যে গাইডেন্সটা, এটা একটু বলা দরকার যে আসলে যতটুকু ইনফরমেশন আপনি দেবেন ওই বেসিসে আমি আপনাকে অ্যাডভাইস করব। দ্য হোয়াট এভার ইনফরমেশন ইউ গিভ মি, অন দ্যাট বেসিস আই উইল গিভ ইউ অ্যাডভাইস। অ্যান্ড এটা আপনাকে বুঝতে হবে দেয়ার আর সাম লিমিটেশনস, বিকজ আমি আপনার ফাইল দেখি নেই, আপনার কাগজপত্র দেখি নেই, হয়তো অনেক দিন ধরে একটা ঘটনা চলছে। কাজেই এখানে এই জন্যেই আমরা ওই অর্থে বলি যে এটা একটা দিক নির্দেশনামূলক থাকছে। ইটস নট এ কংক্রিট অ্যাডভাইস, because in the light of the information given, sometimes it will be clear cut advice. কারণ কেউ যদি একটা প্রশ্ন করে, ফর এক্সাম্পল, আমার একটা অ্যাপ্লিকেশন হোম অফিসে জমা আছে, এইটা কয়দিন লাগতে পারে, অথবা আমি কি করতে পারি, ইত্যাদি ইত্যাদি, আমরা ইট উইল বি ভেরি শর্টকাট অ্যান্সার। এই জন্যে আমরা বলি মনোয়ার ভাই, আমরা দর্শকদেরকে বলি যে আপনারা ওনার যে দিক নির্দেশনামূলক যেই অ্যাডভাইসটা শুনবেন সেটিকে আপনারা বিশ্লেষণ করবেন, এবং আপনারা বিশেষজ্ঞ লয়ার যারা আছেন, ব্যারিস্টার্স এবং সলিসিটার্স, ওনাদের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের কাজগুলোতে আগাবেন। মনে হয় আমাদের প্রথমেই আজকে একটা কলার আছে, আমি শুরু করার আগেই কলার দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমার সাথে আলাপ করেন। জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করেন বোন, কে বলছিলেন, কোথা থেকে? আমার একটা প্রশ্ন হইল যে একটা স্পাউজাল ভিসার লাগি হাজবেন্ডে অ্যাপ্লাই করছেন, তার বাচ্চা আর ওয়াইফর লাগি। এখন পর্যন্ত হোম অফিসে কোনো কিছু জানাইলো না, 8 মান্থ ওভার হয়ে গেছে। জি, কোথায় এটা কি বাংলাদেশে করা হয়েছে না এখানে করা হয়েছে? এখানে করা হয়েছে। আচ্ছা, এখানে ওই যে এক্সটেনশন অ্যাপ্লিকেশন না, মানে এক্সটেনশন অ্যাপ্লিকেশন না, বাংলাদেশ থেকে আনার জন্য। ও আচ্ছা, ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। আসলে অ্যাপ্লিকেশনগুলি সব অনলাইনে যে কোনো জায়গা থেকে করতে পারেন, কিন্তু ওই যে ডিসিশন মেকিংটাও এখান থেকে হয়, কিন্তু ওই যে ভিসাটার মানে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে বাংলাদেশে, ঠিক না? জি, ওকে, এখন বুঝতে পারলাম। আপনার ছেলের বউরে আনার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন 7-8 মাস হয়ে গেছে। আপনি কয়দিন হয়েছে বলছেন? 9 মাস। 9 মাস। তারা কি 29,000 যেটা দেওয়ার কথা, 29,000 বেতন দেখাইছে না অন্য কোনো কিছু দেখাইছে? জি না, সবকিছু অরিজিনাল জব, অরিজিনাল ওই ইনকাম 29,000 দেখাইছিল, ঠিক না? 29,000 নাকি অন্য কোনো দেখাইছে, অন্য কোনো বেনিফিট দেখাইছে, কিছু দেখাইছে? না, বেনিফিট কোনো কিছু দেখাই নাই। তাহলে আমার যেটা মনে হচ্ছে, আচ্ছা আপনারা যোগাযোগ করছেন এই ব্যাপারে, এত দেরি হচ্ছে কেন? জি, যোগাযোগ করছি, ওদেরকে ইমেল দিয়েছি, অনেক সময় ফোনও করেছি। ওরা বলছে যে সময় লাগবে, আমরা তোমাদেরকে
জি ওকে, আমি বলি আপনাকে এটা নিয়ে সর্বশেষ কখন লিখছেন, সর্বশেষ কখন লেখা হয়েছে? সর্বশেষ about 3 weeks ago লেখা হয়েছে। এভরি টাইম ইমেল দিয়া বলে নেক্সট 15 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আর যোগাযোগ করবা না। 3 months করা হয়েছে না, লাস্ট ওয়াজ 3 উইকস। লাস্ট 3 weeks। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা জায়গাতে এটা সমস্যা হয়ে গেছে। আপনারা একটা কাজ করেন, আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকার লোকাল যে এমপি সাথে যোগাযোগ করেন। লোকাল এমপির যে ইমিগ্রেশন কেস ওয়ার্কিং করে অথবা তার সেক্রেটারির সাথে একটু যোগাযোগ করে তাদেরকে ওই যে কেসের যত রেফারেন্স নাম্বার আছে এগুলি সব দেন এবং বলেন যে 9 মাস পর্যন্ত এটা এই অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, হ্যাঙ্গিং আছে। এইটা তো আমার ছেলেটা তো টেনশন আছে এবং যারা অ্যাপ্লিকেশন করছে তারাও টেনশন আছে, ছেলের ওয়াইফও টেনশন আছে। তো এইটা কেমনে হয়? জি, তাহলে তারা জানাবে এটা কেন হচ্ছে। কারণ এই ধরনের অ্যাপ্লিকেশন তখনই বেশি ডিলে হয়, একটা হচ্ছে তাদের কোনো সিস্টেমের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় কোনো লট অফ ইনকোয়ারি তাদের পেন্ডিং আছে। অনেক সময় তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণেও কিন্তু ডিলে হইতে পারে এবং তারা ওই একই উত্তরে বারবার দিতে থাকে এরকম। পরে দেখা গেলো ঝাঁকি মারার পরে এমপি সাহেব পরে দেখা গেলো যে এটা ছুটে আসছে, আইসা এটা ডিসিশন চলে আসলো। কারণ এই অ্যাপ্লিকেশন তো সব জেনুইন আছে, সব কিছু ঠিক আছে, কাজে ভয় কিসের? আপনি এমপির কাছে এটা কমপ্লেন করেন, ঠিক আছে? জি দর্শক, আপনি মনোহর ভাই যেটি বলেছে, আপনি যেই শহরে থাকেন বা যেই জায়গায় থাকেন আপনার লোকাল এমপির সাথে যোগাযোগ করেন এবং ওনাকে দিয়ে একটা, যেটি মনোহর ভাই বলেছে, একটা চেস আপ করলে হোম অফিসে হয়তো আপনি একটু আশাজনক কিছু পাবেন এবং এটি ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন আপনার লোকাল এমপি কোথায়। মনোহর ভাই, যেহেতু আমরা স্পাউস ভিসা নিয়ে উনি প্রশ্ন করেছে, তাহলে আমি স্পাউস ভিসার যে আয়ের শর্ত আছে 29,000 করা হয়েছে, এই টাকা প্রমাণ করার নিয়মটা কি মনোহর ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্ড দর্শকরা তো জানে যে আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন করতে পারে, স্ক্রিনে নাম্বার আছে, আমি নাম্বার বলে দিয়েছি। ভেরি গুড। কাজে আমরা যদিও কথা বলবো তার মধ্যেও কিন্তু আমরা প্রশ্ন নেব, কাজে কেউ হেজিটেট করবেন না, ইতস্তত করবেন না। যে কোনো প্রশ্ন জানতে চাইলে, উত্তর জানতে চাইলে আমাদেরকে এর মধ্যে করবেন, আমরা তখন আলোচনার ভিতরে এইসব আপনাদের প্রশ্ন নিয়ে ডিল করব। তো এখন ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটা কি ছিল? যে প্রশ্নটা হলো, যেহেতু উনি একটু আগে আমাদের স্পাউস ভিসা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, তো আমি ভাবলাম যে এই প্রশ্নটাই আমার মনে হচ্ছে ভালো হবে, যে 29,000 টাকা যেটি করা হয়েছে ভিসা আয়ের শর্ত হিসাবে, এই টাকাটা প্রমাণ করার নিয়মটা কি কি? Very good question indeed. That means how to prove that you earn 29,000 pounds. জি, So 29,000 pounds can be proved by way of self-employment income or employment income. এইটা করতে হলে যে এটা সবাই জানে, মোটামুটি আমাদের দর্শকরাও জানে, এখানে অনেকগুলো ল শো হয়, জি, বিভিন্ন মিডিয়াতে হয় এবং আমার এখানে আপনি যদি একটু যোগ করেন, অনেকের তো পুরো ইনকামটা নাই, অনেকে 29,000 টাকা পায় না, 26,000 দ্যাট ইজ ডিফারেন্ট কোয়েশ্চেন। সেখানেও প্রভিশন আছে। জি, যদি কেউ 29,000 দেখাতে না পারে, আচ্ছা 29,000 কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা অনেকেই আবার জানে না, যে 29,000 করলো, যার আগে 18,600 করা হয়েছিল, তারপর প্রতিটা বাচ্চার জন্য আবার 2400 ইত্যাদি যোগ ছিল। জি, কাজেই ওই ইয়েটা উঠে গেছে। 29,000 আপনার 3-4টা বাচ্চা থাকলেও 29,000, এটা একটা সুবিধা আছে। জি, কাজে বাচ্চার জন্য এগুলো লাগছে। আবার ব্রিটিশ সিটিজেন যে বাচ্চাগুলো যদি হয়ে থাকে, অথবা বাচ্চারা যদি এখানে থেকে থাকে, তাও তাদের জন্য ওগুলি মেনটেন্যান্স দেখাতে হবে না, কারণ তারা অ্যাপ্লিকেশন করছে না। জি, আর এখানে একটা বিষয় হচ্ছে, যারা 29,000 দেখাতে পারবেন না, তারা কেউ যদি মনে করেন কোনো ডিসেবিলিটি অ্যালাউন্স, যেটা পিইপি বলা হয়, তারপরে কেয়ার অ্যালাউন্স, কাউকে কেয়ার করার জন্য অ্যালাউন্স পেয়ে থাকে সরকারি, এই ধরনের যারা পায় তারা কিন্তু ওইটা থেকে এক্সামশন, অর্থাৎ ওই 29,000 যেটা আছে সেটা থেকে এক্সামশন পেতে পারে। জি, পেতে। শুধু 29,000 থেকে এক্সামশন নয়, তারা কিন্তু এই যারা এই ধরনের বেনিফিটে থাকে, তাদের যদি লো ইনকাম এবং তাদের ব্যাংকে পয়সা না থাকে, তারা কিন্তু ফি মাপ করার জন্য, কারণ ফি তো অনেক বেশি, জি, ফিটা মাপ পেতে পারে। ফি ওয়েবের ওয়েবের জন্য বাচ্চা, ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ কাউকে আনার জন্য, এটা কিন্তু হিউজ মানি। দেখেন, আমি কয়েকদিন আগে একটা কেস, একটা অ্যাপ্লিকেন্টের একেবারে
4টা বাচ্চা, জি ওয়াইফ সহ তাহলে কয়জন হয়, তার হাজব্যান্ড সহ কয়জন হয়, 6 জন। এখানে এক্সটেনশন অ্যাপ্লিকেশন করছে মনে করেন, তো 20,000 পাউন্ডের মধ্যে হয়ে যায়। কিন্তু হোল ফ্যামিলি তারা ওয়েভার পেয়ে গেছে। ওয়াইভার, হ্যাঁ। তো কাজে এটা তো হইতে পারে, সেরকম ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যায়। আরেকটা হচ্ছে যারা 29,000 কিংবা যারা কোনো অ্যালাউন্সও পায় না, হয়তো কোনো ইনকাম করে 12-14,000 জি কিংবা 20,000 একটা শর্ট আছে, অথবা 25,000 করে আর 4,000 নাই, জি তারা এক্ষেত্রে সেভিংস দিয়ে সেটাকে কাভার করতে পারে। সেভিংসের হিসাবটা খুব সোজা সরল, এটাকে নিয়ে আরেকদিন আলোচনা করবো জি যদি এখানে সময় পাই। আরেকটা হচ্ছে সেভিংস ছাড়াও থার্ড পার্টি সাপোর্ট হতে পারে। জি এই যদি কেউ ইনকাম থ্রেশহোল্ড, ইনকামের যে লিমিটটা, এটা যদি কেউ মিট করতে না পারে, দেখাতে না পারে, তখন তারা থার্ড পার্টি সাপোর্ট, অর্থাৎ অবস্থাপন্ন কোনো ঘনিষ্ঠ আত্মীয় থেকেও সাপোর্ট নিতে পারে, ফ্যামিলি। তবে এই ক্ষেত্রে সেটা এক্সেপশনাল হতে হবে এবং খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার হতে হবে, এবং জেনুইন স্পন্সরশিপ, মানে থার্ড পার্টি সাপোর্ট, দ্যাটস অলসো পসিবল। স্যার ওখানে এই ওয়াই আউটগুলি রেখেছে। যারা 29,000 দেখাতে পারবেন না, তাদের উচিত ভালো লয়ারের কাছে গিয়ে অ্যাডভাইস নিয়ে ইমিডিয়েট তাদের ফ্যামিলিটাকে এইভাবে ফেলে না রেখে, জি যদি আনার ইচ্ছা থাকে তো ইমিডিয়েট অ্যাডভাইস নেওয়া উচিত এবং সেইভাবে কাজ করা উচিত। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে আমি যে প্রশ্নটি করেছিলাম, অনেকে আমরাও কমিউনিটিতে শুনি, অনেকে কাজ করেন, ওনার বেতন 24,000 পাউন্ড, কিন্তু আর কোনো ইনকাম নেই। কিন্তু মনোহর ভাই যেটি বলেছে যে আপনারা সেভিংস দেখানো যায়। দর্শক, আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে 0203-515-788 এই নাম্বারে। আমাদের ব্যারিস্টার মনোহর হোসেন, উনি খুব সুন্দর করে, কমিউনিটিতে উনি অতি সুপরিচিত, উনি খুব সুন্দর করে উত্তর দেন। বাট একটি কথা উনি সবসময় বলেন যে আপনারা লয়ারের পরামর্শ নেবেন। মনোহর ভাই, ইমিগ্রেশন হেলথ সারচার্জটা বছরে যে দিতে হয়, এটি কারা এই টাকা থেকে ছাড় পান বা ফেরত পান? ইমিগ্রেশন সার্চার্জ, ইমিগ্রেশন সার্চার্জ যারা অ্যাপ্লিকেশন উইথড্র করবে তারা তো ফেরত পায়, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তারা ফেরত পায়, যারা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায় তারা ফেরত পান। সেটা অটোমেটিক্যালি তারা করে থাকে। কোনো কোনো সময় হয়তো সেটা পয়সা ঠিক মতো যায় না অ্যাকাউন্টে, তখন লেখালেখি করতে হয়। তারা বলেছে যে তোমার অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল না হয় তাহলে তোমাকে আমরা তোমার এগুলো রিফান্ড দেবো। আর কিছু কিছু ক্ষেত্রে তো হেলথ কেয়ার, সেখানে তাদের একটা প্রভিশন আছে যে সারচার্জের ব্যাপারে। আদারওয়াইজ সবাইকে সারচার্জ পে করতে হয়। আর যারা ওয়াইভার পেয়ে যায়, ফি এক্সামশন পেয়ে যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা হেলথ সারচার্জটাও তারা এক্সামশন পায়। আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি যারা মোটামুটি ফিটা এক্সামশন এবং আইএইচএস ফি, যেটা ইমিগ্রেশন হেলথ সারচার্জ, সেটা একসাথেই তারা এটা রিফান্ড, তারপরে এক্সামশন পেয়েছে। এগুলো আর কি। আর অনেকে আছেন যে যারা ফেরত পান নাই, এরকম অনেকগুলো লোকজন আছে, তাদের হয়তো সিস্টেমের কারণে জি কোনো কোনো ক্ষেত্রে দেরি হয়ে যায়। এটা নর্মালি তারা একটা কমপ্লেন পেলে এটা কিন্তু মোটামুটি ফেরত দিয়ে দেয়। আচ্ছা মনোহর ভাই, আমি আরেকটা প্রশ্ন অনেকেই করে, এটি যদিও ওয়েবসাইটে আছে, তারপর আমার দর্শকদের সুবিধার্থে, এবং আপনি তো সুন্দর করে বুঝাতে পারবেন, ভিসা দ্রুত করার যে প্রায়োরিটি এবং সুপার প্রায়োরিটি সার্ভিস নেওয়া যায়, বা এগুলো কখন নেওয়া সবচেয়ে ভালো, বা আপনি কি মনে করেন, আপনার যদি একটু অভিজ্ঞতা থেকে বলেন, আপনি তো অনেক কেস হ্যান্ডেল করেন। সুপার প্রায়োরিটি এগুলি হচ্ছে মানে তারা ডিসিশনটা খুব কুইক দেয়। যেমন আমি কয়েকদিন আগে দেখেছি যে 10 ইয়ার্স বেসিসে ইনডেফিনিটলি লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সেখানে করা হয়েছে সুপার প্রায়োরিটি, যদিও সেটা 48 ঘন্টা পর্যন্ত টাইমও থাকে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সকাল 10টায় গিয়ে বায়োমেট্রিক দেওয়ার পর 2টার মধ্যে ডিসিশন চলে আসছে। কাজেই এটা খুব কুইক হয়। অনেক সময় কেউ একদিন পরেও দেয়, বাট কোনো কোনো ক্ষেত্রে সেম ডে তো ডিসিশন তারা দিয়ে দেয়। আর এইটা সব অ্যাপ্লিকেশনেই এটা দেয় না। যেমন 20 বছরের ভিত্তিতে যারা অ্যাপ্লিকেশন করে তাদেরকে সাধারণত দেয় না। তারপর হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, ফ্যামিলি লাইফের উপরে যাদের লিভ টু রিমেন নাই, ওগুলি ক্ষেত্রে তারা এগুলি এনকারেজ করে না। তবে যাদের অলরেডি হিউম্যান রাইটসের বেসিসে অ্যাপ্লিকেশন হয়েছে, মনে করেন
তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। আর স্টুডেন্ট সম্ভব, স্কিল্ড ওয়ার্কার সম্ভব, অন্যান্য ভিসাগুলিতেও সম্ভব, অনেক ক্ষেত্রেই সম্ভব। ধন্যবাদ। ডিপেন্ডেন্ট ভিসা তো সম্ভব। মনে হয় আমরা আমরা মানে দর্শকদের জন্য আমি এক একটা সেগমেন্টে মানে ডিফারেন্ট ইমিগ্রেশনের যেই ইয়েগুলো আছে, সেকশনগুলো আছে, ওই হিসাবে যদি একটু আপনাকে স্পন্সর লাইসেন্স নিয়ে যদি একটু জানতে চাই আপনার কাছে। স্পন্সর লাইসেন্সের অনেক কড়া নিয়ম এসেছে, বিশেষ করে কেয়ার সেক্টরে, এবং যারা এতে কাজ করছেন বা করতে চান তাদের কি করা উচিত, কি জানা উচিত? থ্যাংক ইউ। সব ক্ষেত্রেই স্পন্সর, ফার্স্ট অফ অল কথা হচ্ছে স্পন্সরড যারা ওয়ার্কার, জি, একজন স্পন্সর ওয়ার্কার যিনি স্কিল ওয়ার্কার, তিনি যদি বড় কোম্পানিগুলিতে কাজ করেন, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বড় ট্রেড, তারপরে ধরেন প্রফেশনাল বড় ধরনের, তারপরে যেমন NHS এর মতো প্রতিষ্ঠান, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তারা তো কমপ্লায়েন্সের জন্য তাদের সিস্টেম আছে। একটা বড় কমপ্লায়েন্স হচ্ছে যে পয়সাটা এখন না, অনেক আগে থেকে এটা 41,700 যে বেতনটা দেওয়া হবে ওয়াইজেস, ইট মাস্ট বি থ্রু দ্য ব্যাংক ট্রান্সফার সিস্টেম। তো কাজেই এটা ব্যাংকের ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে এটা এমপ্লয়িকে বেতনটা দিতে হবে। এই বেতনটা অনেক বেশি না মনে হয় অন্য জায়গায় যাওয়ার আগে? 41,700। এটা তো কোর্সে এখন নোবডি ইজ চ্যালেঞ্জিং দ্যাট। এটা তো ধরেন আমাদের তো কিছু করার নাই, ল যেটা সেটা করতে হবে। এখন মনে করেন আপনি যদি if I want to speak out about the rights about the rights for the migrants, তখন অনেক কিছু বলা যায়, কারণ এখানে অনেক কিছু ডিসক্রিমিনেট করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটার পর একটা ডিসিশন চাপানো হচ্ছে, ফিটা বাড়ানো হয়েছে খুব অ্যাগ্রেসিভলি, কিন্তু ওর বিনিময়ে সার্ভিসটা কী নিচ্ছে। এগুলি নিয়ে আমি আরেকদিন কথা বলবো যে এটা একটা দ্যাটস এর কমিউনিটিতে এবং এটা কান্ট্রি ওয়াইড এগুলো ডিসকাশন হওয়া দরকার। দ্যাটস এ ডিফারেন্ট এজেন্ডা। বাট অ্যাট দ্য মোমেন্ট যেটা রুল করা হচ্ছে সেটা তো দিতে হবেই। যতগুলো ফি আছে, হেলথ চার্জ আছে, ইত্যাদি এগুলি সব, দ্যার ইজ নো আদার চয়েস, দে হ্যাভ টু পে, আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজড, either they will have to get the exemption or they will have to pay the fee. আচ্ছা, তাহলে আমরা যদি এই লাইনে যদি থাকি, যদি PSW শেষে, যেটি আপনার গ্র্যাজুয়েট রুট যেটিকে বলেন আপনার, এইটার শেষে স্কিল ওয়ার্কার ভিসায় যাওয়া এখনো কি সম্ভব, এবং নাকি নতুন বেতন সীমার কারণে একটু কঠিন হবে? কঠিন, দেখেন আমি একটা কথা বলি, কঠিন তো অতীতেও ছিল, তারপরে কি হয়নি? হ্যাঁ, কখনো মাইগ্রেন্ট অ্যাপ্লিক্যান্টস স্কিল ওয়ার্কার কমেছে, কখনো বেড়েছে। মধ্যে দিয়ে তো অনেক বছর তো স্কিল ওয়ার্কার ছিল, পোস্ট স্টাডি ওয়ার্ক তো বন্ধই করে দিয়েছিল, কমপ্লিটলি বন্ধ করে দিয়েছিল। তো সেই সময় ইভেন কি স্কিল ওয়ার্কারের ক্ষেত্রেও অনেক রেস্ট্রিকশন দিয়েছিল। লেভেল 6 একমাত্র ছিল, খুব কম সংখ্যক অ্যাপ্লিকেশন সেখানে প্রসেস করা হতো হোম অফিসে, কিন্তু পরবর্তীতে তারাই ওপেন করে দিয়েছে। বিশেষ করে কোভিডের সময় ব্রেক্সিট, এখন এই যে পোস্ট ব্রেক্সিট, এই সব কিছু মিলিয়ে একটা নিউ সার্কামস্টান্সেস হ্যাড অ্যারাইভেন। সো ইন দ্য লাইট অফ দ্যাট নিউ সার্কামস্টান্সেস, তারা ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ইকোনমি দে হ্যাভ টু ব্রিং সো মেনি চেঞ্জেস, এবং সেটা খুবই মাইগ্রেশন ফ্রেন্ডলি বলা চলে। এবং এই জন্য মানে একটা লার্জ নাম্বার অফ ইমিগ্রেশন এখানে হয়েছে, মাইগ্রেশন হয়েছে স্কিল ওয়ার্কারের। কাজেই এখানে অ্যাট দ্য মোমেন্ট তাদের সুইচিং করলেও তারা লেভেল 6-এ যেতে পারবেন, লেভেল 6-এ যেতে পারবেন তার পোস্ট স্টাডি কিংবা স্টুডেন্ট থেকে, যেখান থেকে তারা যান না কেন। অ্যান্ড তারপর আমি মনে করি যে সিচুয়েশন একেবারে খুব ডাল কিংবা একেবারে খুব হোপলেস এটা আমি বলবো না, কারণ তাহলে মনে করেন হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় এখানে ডিপেন্ডেন্ট আনা বা নতুন নিয়োগে যে কড়াকড়ি হয়েছে,
যারা ইতিমধ্যে এখানে আছেন তাদের জন্য কি সুযোগ আছে? যারা এখানে আছে তারা তো সেম ক্যাটাগরিতে সুইচিং করতে পারবে, দে ক্যান চেঞ্জ এমপ্লয়ার্স, এমপ্লয়মেন্ট, হোয়াট এভার, স্পন্সর্স, তারা করতে পারবে, তাদের রাইটসও থাকছে এবং ইট শুড বি অলরাইট। আমি অ্যাট দ্য মোমেন্ট যেটা রাইট তারা নিয়ে আসছে ওই রাইটটা তাদের থাকছে, শুধুমাত্র ওই সুইচিংয়ের ক্ষেত্রে দেখা যাবে ওদের ওই যে ইনকাম যে থ্রেশহোল্ডটা, কিন্তু এটা নতুনটা মিট করতে হবে। নতুন কোনো পজিশনে গেলেই, নতুন কোনো এমপ্লয়মেন্টে গেলেই তাকে নতুন ইনকাম থ্রেশহোল্ডটা যেটা বেড়ে গেছে, সরি ইনকাম স্যালারি থ্রেশহোল্ড, জি, এই স্যালারি থ্রেশহোল্ডের এটাকে মাথায় নিয়ে করতে হবে। এটা তাদের মাথা ব্যথা না, এটাতে এমপ্লয়ারের মাথা ব্যথা, স্পন্সর মাথা ব্যথা। স্পন্সর যদি ইয়ে না করে তাহলে তো অন্য জিনিস। আমি এখন একটা কথা বলতে চাইছিলাম যে যারা স্পন্সর সাথে তারা সুইচ করে, যারা ছোটোখাটো প্রতিষ্ঠানগুলির সাথে, এখানে তাদের খেয়াল রাখতে হবে যে যারা স্পন্সর স্কিল ওয়ার্কার, যে তাদের বেতনটা স্টেটমেন্টটা যাচ্ছে কিনা রেগুলারলি HMRC-তে, জি, এবং তাদের ট্যাক্সটা ঠিকমতো যেটা কাটা হচ্ছে সেটা ঠিকমতো জমা হচ্ছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যারা ওই অসৎ স্পন্সর কিংবা এমপ্লয়ার আছে, তারা দেখা যায় তারা পয়সা ঠিকমতো জমা দেয় না, তারা হয়তো কোম্পানিটা বাস্ট হয়ে গেল 1 বছর পরে দেখবে যে তার নামে সে যেখানে কাজ করতে কোনো প্রমাণ নেই, কারণ তার যে ট্যাক্সটা সেখানে জমা পড়ে নেই সেখানে। কাজে এগুলি সব তাকে তার স্বার্থে তাকে তার চোখটা রাখতে হবে সবসময়, যে এইটা আমি ওই সময় বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ মনোহর ভাই। আমার মনে হয় 1 মিনিট পরে একটা বিরতিতে যেতে হবে, বাট বিরতির আগে 1 মিনিটে আপনি যদি খুব সুন্দর করে, আমি ভিজিটার ভিসা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আসার পর কি মেয়াদ, ভিজিটার ভিসায় যদি কেউ এখানে আসে মেয়াদ বাড়ানো যায় কিনা, বা অন্য ভিসায় পরিবর্তনের সুযোগ কি আছে কিনা? ভিজিটার ভিসায় ভেরি আনলাইকলি, এটা প্রভিশন নাই ইমিগ্রেশন রুলের মধ্যে। তবে এক্সটেনশন যদি কারোর এক্সেপশনালি হয়, দ্যাটস পসিবল অন মেডিকেল গ্রাউন্ড, অথবা আরেকটা হতে পারে, মনে করেন কেউ ভিসা নিয়ে আসছে 6 মাসের ভিসা, কিন্তু ও মাত্র এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটাতে পারছে, এখন ওনার ইন্টেনশন ছিল এখানে 6 উইকস থাকার। তো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারে এক্সটেনশন, একটা মিনিমাম একটা ফি আছে, এটা দিয়ে তারা হয়তো এটা করে নিতে পারে। তখন তারা এই অ্যাপ্লিকেশন করলে খুব একটা, রিফিউজ করলেও কোনো ক্ষতি তেমন হয় না ভবিষ্যতের জন্য। তো এইটা একটা সুবিধা আছে, জি, আমি মনে করি। ধন্যবাদ মনোহর ভাই। আমি দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আমরা ফেরত আসবো, আপনারাও থাকবেন, একটা চা বানিয়ে নেন। নাও উইথ ব্যারিস্টার মনোহর হোসেন এই প্রোগ্রামে।